হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের বায়োলজি কোশ্চেন করব। ঠিক আছে, সেমিস্টার 2 এর জন্য 2025-এর। তো আমি একটা সিরিজ শুরু করেছি ক্লাস 11-এর জন্য, যেখানে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বাংলা, ইংলিশ, ফিজিক্স এবং বায়োলজিটা স্টার্ট করেছি। ঠিক আছে, বায়োলজির দুটো চ্যাপ্টার হয়ে গেছে, সালোক সংশ্লেষ এবং উম, তোমার ডাইজেশন অ্যাবজর্পশন, মানে যেটাকে বলা হয় তোমার পরিপাক ও শোষণ, সেই দুটো চ্যাপ্টার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর ফিজিক্সও করানো আছে, বাংলা করানো আছে, ইংলিশও করানো আছে, সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো যারা প্রথমবার আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবে। ঠিক আছে, আম, এবং তোমাদের আর কি কি দরকার সেগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, আজকে আমরা শুরু করছি তাহলে। আহ, আজকে আমরা উদ্ভিদের শ্বসন, রেসপিরেশন ইন প্ল্যান্টস, এটা শুরু করছি। ঠিক আছে, তো আমরা দেখো এখানে সেগুলোই করবো, ভালো করে বলে দিচ্ছি, এগুলো আমরা সেগুলোই করবো। দেখো যেগুলো স্টার দেওয়া আছে, দেখো এখানে এটা স্টার দেওয়া নেই, কিন্তু দেখো এটা একটা উচ্চ মাধ্যমিকে পড়েছে, কিন্তু এটা হচ্ছে স্টার্টিং। এটা আমরা এরকম দু একটা কোশ্চেন এক্সট্রা করবো, বাকি হচ্ছে যেগুলো স্টার দেওয়া, বেশি করে স্টার দেওয়া, বা যেগুলো উচ্চ মাধ্যমিকে, বা সরি দেখো এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক বা এইচএস। দেখো যেটা এইচএস লেখা আছে সেটা হচ্ছে আগে 11-12 একসঙ্গে পরীক্ষা হতো, তাই এটা এইচএস লেখা আছে। বাকি দেখো এখানে এই মানে দেখো এটা 2001 সাল, মানে 0.1, 0.2, সরি 01, 02, মানে হচ্ছে সেই 2001, 2002 যখন ছিল তখন 11-12 একসঙ্গে পরীক্ষা হতো। কিন্তু এগুলো দেখো 2010, দেখো দেখো এটা দেখো 11-10, দেখো 6 পর্যন্ত হচ্ছে। দেখো এইচএস 06, মানে হচ্ছে যখন 2006 ছিল, 2006 ছিল তখন হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক 11-12 একসঙ্গে হতো। দেখো এটা দেখো 11-10 লেখা আছে, মানে 2010 সালে কিন্তু 11 ভাগ হয়ে গেছে, 11-12 ভাগ হয়ে গেছে। তো এইগুলো আমরা করবো, আর যেগুলো স্টার দিয়েছে বেশি করে বড় বড় স্টার দিয়েছে সেগুলো করবো। ঠিক আছে, তো দেখো এইখানটায় স্টার দেওয়া নেই, শুধু প্রথমটা স্টার দেওয়া আছে। ঠিক আছে, এবং তারপর দেখো প্রথম দু চারটে করে নেওয়া উচিত। ঠিক আছে, আমি সবসময় যেটা বলি সেটা হলো প্রথম দু চারটে কোশ্চেন, মানে এই প্রথম 10টা ধরো করে নেওয়া উচিত। ঠিক আছে, তাদের স্টার দেওয়া থাক আর নাই থাক, সেগুলো যদি মানে সেইগুলো হচ্ছে কোনো একটা চ্যাপ্টারের বেসিক জিনিস, সেই বেসিক জিনিসগুলো আগে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো শ্বসন কাকে বলে। ঠিক আছে, তো দেখো অ্যান্সারগুলো আমি বই থেকে এরম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বই থেকে অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো শ্বসন কী বা শ্বসন কাকে বলে। ঠিক আছে, এখানে শ্বসনের জিনিসটা কী বোঝাতে চেয়েছে এত পড়তে হবে না, কাকে বলে শুধু এইটুকু পড়বে। দেখো আর মার্কসটা দেখিয়ে দিই একবার। এর প্রত্যেকটা মার্কস দেখো 2, প্রত্যেকটা মার্কস হচ্ছে 2, দেখতে পাচ্ছ তো? দেখো প্রত্যেকটা মার্কস হচ্ছে 2 এবং 1+1 করে চলছে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট 2-ও থাকতে পারে, অথবা 1+1 করেও থাকতে পারে, কিন্তু মার্কস হচ্ছে 2। ঠিক আছে, এরকমই বেশিরভাগ কোশ্চেন পড়বে। তাহলে শুরু করছি, দেখো। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে কী বলছে, শ্বসন কাকে বলে। তো দেখে নিই শ্বসন কাকে বলে। এই দেখো এখানটা শ্বসন জিনিসটা কী বোঝাতে চেয়েছে, কিন্তু শ্বসন কাকে বলে শুধু এটা পড়লেই 2 পেয়ে যাবে। কী বলছে, যে রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, আমার এই কারসারটা, যে তীর চিহ্নটা লক্ষ্য রাখবে, হ্যাঁ? ঠিক আছে, এই তীর চিহ্নটা এটা লক্ষ্য রাখবে। তো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থিতিশক্তি, স্থৈতিক শক্তি, গতি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়, বা বিভিন্ন বিপাক ক্রিয়ার ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। বোঝা গেছে আশা করি। মানে কী হবে, শ্বসন মানে হচ্ছে যে আমরা যেটাকে নিঃশ্বাস প্রশ্বাস নিই, ওরকম টাইপেরই জিনিস আর কি। ঠিক আছে, ওটা ওদের ক্ষেত্রে শ্বসন, মানে ওটাই শ্বসন। এটা উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন। তাহলে কী হবে, সেখানে আমরা সবাই জানি সেখানে আমরা কী হয়, সেখানে আমরা অক্সিজেন নিই আর গাছ অক্সিজেন ছাড়ে। সেরকম গাছের ক্ষেত্রে কী হবে, গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছেড়ে দেয়। বোঝা গেছে, সেই কেসটা এখানে হচ্ছে। আচ্ছা, তারপর দেখো, আশা করি বুঝতে পেরেছো, যার দরকার তার স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, এটা সব বইয়েতেই আছে, আমি বলে দিচ্ছি কোন কোন কোশ্চেন আসছে সেগুলি আমি করাচ্ছি। ঠিক আছে, তো যাদের ধরো কেউ ধরো নোট হিসেবে লিখতে চাও, যে আমি সব বই পড়বো না, বা বইয়ে দাগ দিয়ে রাখতে পারো, বা স্ক্রিনশট তুলে নিজে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা সেই কোশ্চেনটা দেখে নাও। এই এতটা কোশ্চেন আপাতত স্ক্রিনশট তুলে রাখো। ঠিক আছে, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনটা দেখে রাখবে, আর এখানে অ্যান্সারটা এরমভাবে দেখে রাখবে। হলো? তো তারপরে কোশ্চেন দেখো, শ্বসন অপচিতি বিপাক ও শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন? শ্বসনকে অপচিতি বিপাক ও শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন? ঠিক আছে, তাহলে দেখো, এই যে দেখতে পাচ্ছ, লেখা আছে শ্বসন অপচিতি বিপাক বলা হয় কেন, শ্বসনকে শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন। ঠিক আছে, তাহলে দেখো, শ্বসনের ফলে কোষস্থিত জৈব বস্তু জারিত হয়ে শক্তি, জল, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ও জীবদের শুষ্কোজন হ্রাস পায়, তাই শ্বসনকে কী বলা হয়, অপচিতি বিপাক। আর শ্বসনকে শক্তিমোচী প্রক্রিয়া বলা হয় কেন, শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু, ঠিক আছে, এই যে শ্বসন বস্তু
শ্বসন বস্তু কী হয়, জারিত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন এটিপি যৌগ উৎপন্ন হয় এবং শক্তির মোচন ঘটে, তাই শ্বসনকে শক্তিমোচী বা তাপমোচী বিক্রিয়া বলা হয়। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো এখানটা। ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে নেবে এই দুটো, বা যেটা দরকার তারা লিখে নিতে পারো খাতায় বা বইয়ে দাগ দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো এখানে দেখো আমি কি বললাম, এটা স্টার দেওয়া নেই, কিন্তু আমি প্রথম 10টা করে নেবো, স্টার দেওয়া থাক আর নাই থাক। তো 3 নাম্বার কী বলছে, বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন কাকে বলে। দেখো আমি এখানটা এই বহিঃশ্বসন অন্তঃশ্বসন একবারে বলে দিয়েছি, এবং এখানটা কী করতেছি দেখো, এখানটা তোমার ইয়ে করে দিয়েছি, মানে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে একবারে। দেখো কোষ একটা তো বহি, একটা অন্ত, মানে বুঝতে পারছো, এটা বাইরে হবে, একটা অন্তে হবে, তাহলে সেটা কী দেখে নাও। কোষ মধ্যস্থ খাদ্যবস্তু জারিত হয়ে শক্তির মুক্তি ঘটাকেই, অর্থাৎ স্থৈতিক শক্তির গতি বা তাপ শক্তিতে রূপান্তরিত হওয়া হওয়া হওয়াকে অন্তঃশ্বসন বলা হয়। আমরা এই কার্সারটা লক্ষ্য রাখো, ঠিক আছে, মানে তীর চিহ্নটা লক্ষ্য রাখো। যা এক রকমের জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসনের এক প্রকারের যান্ত্রিক প্রক্রিয়া, যা শ্বাসকার্য বা শ্বসন কৌশল, শ্বাস গ্রহণ ও ত্যাগ বোঝায়, অর্থাৎ শ্বাসঙ্গ পরিবেশের ও বায়ুর মধ্যে গ্যাসীয় O2 ও CO2 আদান প্রদানকে বোঝায়। এই প্রক্রিয়া শক্তির মুক্তি ঘটে না। নিচে 2 প্রকার দেওয়া হলো। দেখো এটা বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্যটা দিয়েছে, এখান থেকেও তোমার পড়তে পারো। আমি 2-1টা বলে দিচ্ছি। দেখো এটি একটি ভৌত, মানে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কী বলছে, এটি একটি ভৌত প্রক্রিয়া বা যান্ত্রিক প্রক্রিয়া। এটা দেখো এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটি কি প্রক্রিয়ার কোষের বাইরে ঘটে, এটি কি সজীব কোষের মধ্যে ঘটে। আবার দেখো এটা, আবার এখানে ফিরে আসো, এই প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই, এই বিক্রিয়াতে উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই এরমভাবেই চলবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি পরে কোশ্চেন চলে যাচ্ছি। দেখো কি বলছে, শ্বসন বস্তু কাকে বলে, জীবদের প্রধান শ্বসন বস্তুটি কী। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ শ্বসন বস্তু কাকে বলে, যেসব প্রোটোপ্লাজমীয় বস্তু শ্বসনের সময় জারিত হয় তাই শ্বসন বস্তু বলা হয়। বিভিন্ন রকমের শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড কোষে শ্বসন বস্তু রূপে ব্যবহৃত হয় হলেও সকল শর্করা গ্লুকোজই হলো প্রধান শ্বসন। তাহলে প্রধান শ্বসন বস্তু কোনটা, তাহলে গ্লুকোজটি হলো কি জীবদের প্রধান শ্বসন বস্তু, মনে রাখবে। ঠিক আছে, জীবদেহের, বোঝা গেছে, জীবদের প্রধান শ্বসন বস্তু কি, তাহলে গ্লুকোজ। ব্যাস। তারপর কি বলছে, ভাসমান শ্বসন ও প্রোটোপ্লাজমীয় শ্বসন কি। এই দেখো ক্লিয়ারলি স্পষ্ট এখানে লেখা আছে, কী বলছে, যে শ্বসনে কেবল গ্লুকোজ শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে ভাসমান শ্বসন বলা হয়। আর প্রোটোপ্লাজমীয় শ্বসন কি, যে শ্বসনে স্নেহবস্তু বা প্রোটিন শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রোটোপ্লাজমীয় শ্বসন বলা হয়। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা দেখতে পাচ্ছ তো এখানে ক্যামেরাটা যদি ঠিকঠাক না হয়, আচ্ছা আমি একটুখানি ক্যামেরাটা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে আমি চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। ঠিক আছে, সবই তোমাদের জন্যই করা। ঠিক আছে, এবার মনে হচ্ছে একটু ভালো হয়েছে। ঠিক আছে, তো তারপর দেখো, তারপর কী বলছে সবাদ শ্বসন ও অবাধ শ্বসন। এইটা সবাদ শ্বসন ও অবাধ শ্বসন কাকে বলে। ঠিক আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সবাদ শ্বসন অবাধ শ্বসন পুরো এখান থেকে এতটা লিখতে হবে। ঠিক আছে, মানে সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে, স্থান কাকে বলে, বুঝতে পারছো তো, রাসায়নিক শ্বসন। এবার বলে দিই, এখানে হচ্ছে উৎপন্ন পদার্থ, যদি এখানে টিকা হিসেবে পড়ে পুরোটা লিখতে হবে, সবার শোষণ, স্থান, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন পদার্থ। ঠিক আছে, আবার যদি রাসায়নিক সমীকরণ যায় তাহলে সেইটা লিখবে, এই যে এটা C6H12O6 + 6O2 প্লাস উৎসেচক 6CO2, উৎসেচক দিয়ে কী হচ্ছে 6CO2 + 6H2O, তারপর কী হচ্ছে লাস্টে 686 কিলো ক্যালোরি শক্তি। বুঝা গেছে? এরকমভাবে লিখতে হবে। এটা হলো সবার শোষণ। তাহলে অবাধ শোষণটা কি, এটা করে অবাধ শোষণ। বুঝতে পারছো কী বলছে, যে পদ্ধতিতে সেম জিনিস এখানে চললো, সেম জিনিস, মানে আগেরটা কী ছিল, সংজ্ঞা, স্থান, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন পদার্থ। এটা দেখো সেম, সংজ্ঞা, স্থান, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন পদার্থ। বোঝা গেছে? সেম জিনিস, সবাদ শোষণ, অবাধ শোষণ। হয়ে গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো তারপর কী বলছে, সবার শোষণ অবাসনের সংযোগ। দেখো এবার এইখানে দেখো অনেকগুলো কোশ্চেন একবার দিয়েছে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন একবার দিয়েছে। দেখো সবার শোষণ অবাসন কাকে বলে, সবার শোষণ অবাসনের ঘটনাস্থল, সবার শোষণ অবাসনের সাধারণ একটি ধাপ, এনার্জি কারেন্সি কাকে বলে, সবার শোষণ অবাসনের সামগ্রিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ। দেখতে পাচ্ছ তো, সেই এতগুলো কোশ্চেনই দিয়েছে, কিন্তু সেই ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে। আমি কি বললাম, তাহলে আমি তোমাদেরকে কী বললাম, যে এখানেই এই পুরোটা পড়ে নেবে। আমি যেমন একটা, এই যে সবার শোষণ, সংজ্ঞা, স্থান, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন পদার্থ। সেম কেস অবাধ শোষণও তাই, সংজ্ঞা, স্থান, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন পদার্থ। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তারপরে চলে যাচ্ছি।
তারপর কি আছে দেখো গ্লাইকোলাইসিস কাকে বলে, এবার দেখো এখানটা এবার কি বললাম, এই 10-এর পর থেকে যা কোশ্চেন থাকবে সব সেগুলো স্টার দিয়াগুলো করবো, বা এইচএস বা এইচএস বা 11-এ যেগুলো পড়েছে সেগুলো করবো। তাহলে গ্লাইকোলাইসিস অবশ্যই স্টার দেওয়া আছে এবং 10-এর মধ্যেই পড়ছে এবং অনেকবার দেখো দুবার পরীক্ষায় পড়েছে। তো গ্লাইকোলাইসিস কাকে বলে দেখো, মার্কস কিন্তু 2 নম্বরের, ঠিক আছে। তো এইটা দেখো গ্লাইকোলাইসিস কী বলছে, শ্বসনের, আমার এই কার চিহ্ন, এই তীর চিহ্নটা লক্ষ্য রাখবে, এই তীর চিহ্নটা লক্ষ্য রাখো, ঠিক আছে, এই তীর চিহ্নটা লক্ষ্য রাখো। শ্বসনের প্রাথমিক ধাপে যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক অণু গ্লুকোজ সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। বোঝা গেছে? আরেকটুখানি পড়ে নেবে কি, এই 2 লাইন পড়ে নেবে কী বলছে, বিক্রিয়ার পর্যায়গুলি আবিষ্কারকদের নাম অনুযায়ী ইএমপি, এমডেন, ঠিক আছে, মেয়ারহফ অ্যান্ড প্যারান্স পাথওয়ে বলা হয়। এই বিক্রিয়াগুলি কোষের সাইটোপ্লাজমের অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে। তাহলে কার উপস্থিতিতে ঘটে? অক্সিজেনের সাইটোপ্লাজমে ঘটে। কোথায়? অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে। ঠিক আছে, তারপর নিচে ধাপ দিয়েছে, অত আমাদের দরকার নেই, জাস্ট গ্লাইকোলাইসিস কাকে বলে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে এটা বলে দিলেই হবে। বোঝা গেছে? তো তারপর এবার দেখো ইএমপি পদ কি, ঠিক আছে, সবার শোষণকে কোন পর্যায়ে ইএমপি পদ বলা হয়, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কোষের কোন অঙ্গ সম্পাদিত হয়, ঠিক আছে, গাইকোলাইসিসে এটা গাইকোলাইসিসের প্রক্রিয়ার সাথে কোন পথ উৎপন্ন হয়, ঠিক আছে, এটা দেখো গাইকোলাইসিস এটিপির সঙ্গে কোন পথ উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার তাৎপর্য কী, ঠিক আছে। এবার এইগুলো আমি একবারে দেখবো, কী বললাম বোঝা গেছে? এই গ্লাইকোলাইসিস যতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো আমি একবারে দেখবো, ঠিক আছে। তাহলে দেখে নাও, দেখো তোমরা এখানে কোশ্চেনের স্ক্রিনশট তুলে রাখো, তোমরা যদি আলাদা করে এক্সট্রা করে পড়ো কোশ্চেনের স্ক্রিনশট তুলে রাখো, ঠিক আছে। কিন্তু আমি এবার সেটা কী বললাম একবারে দেখবো। দেখো এই যে বললাম ইএমপি পথ, সেটা তো বলেই দিলাম। তারপর হচ্ছে গাইকোলাইসিসের এই যে গাইকোলাইসিস পদ্ধতি, ঠিক আছে, বোঝা গেছে? গাইকোলাইসিস পদ্ধতিটা শক্তির ব্যাপারে কীভাবে হয়। এবার দেখো ইএমপি পথটা কি, এখানে এটা এখানে পড়বে গ্লাইকোলাইসিস, এটা তো বলেই দিলাম যে শ্বসনের প্রাথমিক ধাপে যে এই তো এটা তো বলেই দিলাম। এই দেখো এবার হচ্ছে শক্তি ব্যবহারকারী দশা, দেখো প্রথমটা মনে রাখবে কোথা থেকে শুরু হচ্ছে, গ্লুকোজ থেকে শুরু হচ্ছে। ভালো করে পড়ে দিই, এই ছকগুলো মনে রাখা, মানে এই ছকগুলো তোমাকে এত বড় পরীক্ষায় পড়বে না। কী পড়বে? প্রথম জিনিসটা নাম পড়তে পারে এবং লাস্টের জিনিসটা নাম পড়তে পারে। বোঝা গেছে? প্রথম জিনিসটা নাম পড়বে অথবা লাস্টের জিনিসটার নাম পড়বে। তো প্রথম কী দিয়ে শুরু হচ্ছে দেখো, প্রথম হচ্ছে গ্লুকোজে এটিপি অণু, দেখো গ্লুকোজ দিয়ে শুরু হচ্ছে, গ্লুকোজ তার সঙ্গে যুক্ত কী হলো, এটিপি যুক্ত হলো, তার সঙ্গে হেক্সোকাইনেজ, তার সঙ্গে গ্লুকোজ 6 মানে কী হয়ে গেল, গ্লুকোজ 6 ফসফেট প্লাস এডিপি হয়ে গেল। তো এইভাবে দেখো চলছে এ সব মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে, এইখান থেকে গ্লুকোজ থেকে স্টার্ট হয়েছিল আর কোথায় যে শেষ হচ্ছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড। বোঝা গেছে? কার উপস্থিতিতে? টায়োজ ফসফেট ও আইসোমারেজ, ঠিক আছে, এই দুটো মনে রাখবে। তাহলে তাহলে এখান থেকে শুরু করে গ্লুকোজ থেকে শুরু হয়ে 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড, ঠিক আছে। বুঝে গেছে? তাহলে এগুলো মনে রাখতে হবে। এখানে শেষ হচ্ছে, দেখো পরেরটা, এটা কী ছিল, দেখো এটা ছিল শক্তি ব্যয়কারী দশা, এটা ছিল শক্তি ব্যয়কারী দশা, কোথা থেকে শুরু হয়েছে, গ্লুকোজ থেকে, কোথায় শেষ হচ্ছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড। আর যদি এখানে শক্তি উৎপাদনকারী দশা কী হয়, এটা তো আগেরটা ছিল, শক্তি উৎপাদনকারী দশা, তাহলে কী হবে, এই দেখো এখান থেকে, কোথা থেকে শুরু হচ্ছে, ওই যে যেখানে শেষ হয়েছিল, কোথা থেকে শেষ হয়েছিল, ওই যে আগেরটা কোথায় শেষ ছিল, 3 ফসফোগ্লিসারালডিহাইড, সেখানে শেষ হয়েছিল। তাহলে শুরু কোথা থেকে হবে, পরেরটাই শক্তি উৎপাদনকারী দশা শুরু করতে হবে ওইখান থেকেই হবে, মানে যেখান থেকে শেষ হলো সেখান থেকে শুরু হবে। এবার এই যে এখান থেকে শেষ হয়েছিল এখানে পর্যন্ত, এবার এখান থেকে শুরু হয়ে যাবে, ওইটা দিয়ে তো স্টার্ট হচ্ছে। হ্যাঁ দেখো চলো, তাহলে 3 ফসফোগ্লিসালডিহাইড, দেখো 3 ফসফোগ্লিসালডিহাইড তার সঙ্গে এনএডি যুক্ত করছে, প্লাস H3PFO যুক্ত করছে, এভাবে চলছে কোথায় আসছে দেখো, এখানে এসে থামছে, পাইরুভিক অ্যাসিড প্লাস এটিপি, মনে থাকবে, পাইরুভিক অ্যাসিড প্লাস এটিপিতে থামছে, পাইরুভিক অ্যাসিড প্লাস এটিপিতে এসে থেমে যাচ্ছে। বোঝা গেছে? পাইরুভিক অ্যাসিড প্লাস এটিপিতে এসে থামছে। এই দেখো এবার যদি ছোটো করে দেখতে হয়, এই দেখো এবার যদি এখানে ছোটো করে দিয়েছে কি, দেখো গাইকোলাইসিস 3টি পর্যায়ে একমুখী বিক্রিয়া, দেখো গ্লুকোজ বললাম, গ্লুকোজ 3 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর দেখো 3 ফসফো এনামেল পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে পাইরুভিক অ্যাসিড, মানে এই দেখো শুরু মনে রাখবে তা গ্লুকোজ আর পাইরুভিক অ্যাসিড, এই দুটো বেশি করে মনে রাখবে, গ্লুকোজ স্টার্ট আর শেষ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। যদি ছকের আকারে দেখো, এই দেখো গ্লুকোজ দিয়ে স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ গ্লুকোজ দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে, তারপরে যে ফসফোরাইলেশন হলো মাঝখানে, ঠিক আছে, তারপর 3 ফসফোগ্লিসালডিহাইড, বোঝা গেছে, তারপর দেখো সেই এটিপিতে এসিপিতে আসছে আর লাস্টে দেখো পাইরুভিক অ্যাসিডে যাবে, এই দেখো লাস্টে পাইরুভিক অ্যাসিড। বোঝা গেছে? তাহলে এটা সব বই আছে, ঠিক আছে, তোমরা ছকগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে, তোমরা ছকগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো, এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে, আশা করি তুলে রেখে নিয়েছো, এটা স্ক্রিনশট তুলতে পারো, এটা তো হয়ে গেলে এইটা তুলে রাখো, ঠিক আছে, আর এখানটা তুলে রাখো, আর লাস্টে এই দুটো তুলে রাখবে, এটা তুলে রাখবে, ঠিক আছে, হলো, আর এইটা তুলে রাখবে। বোঝা গেছে? আশা করি বুঝতেই পেরেছো, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেন আমরা চলে যাবো, এবার দেখি পরের কোশ্চেন। এবার দেখো গ্লাইকোলাইসিসের তাৎপর্য,
আমি সব একবারই করে দিয়েছি। গ্লাইকোলিসের তাৎপর্য এখানে চলে এসেছি, এবার 15 চলে এসেছি। গ্লাইকোলিসের তাৎপর্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লাইকোলিসের তাৎপর্য দেখো, গ্লাইকোলিসের তাৎপর্য কি, অনেক তাৎপর্য হয়, ঠিক আছে। মোটামুটি এখানে 5-6টা দেওয়া আছে, তো আমরা 3-4টে পড়বো। গ্লাইকোলিসের ফলে উৎপন্ন, আমার তীর চিহ্নটা লক্ষ্য রাখো, এই তীর চিহ্নটাকে লক্ষ্য রাখো, ঠিক আছে, এই তীর চিহ্নটাকে লক্ষ্য রাখো। এই গ্লাইকোলিসের ফলে উৎপন্ন 2 অণু পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। গ্লাইকোলিসের ফলে 8 অণু এটিপি নিট লাভ হয়। অবাধ শ্বসনকারী জীবদের ক্ষেত্রে গ্লাইকোলিসের ফলে উৎপন্ন 2 অণু NADPH NADH2 অন্যান্য বিপাকীয় কাজে সাহায্য করে, ঠিক আছে, এইসবই চলবে। এর লাস্টেটা পড়তে পারো যে গ্লাইকোলাইসিস হলো সকল প্রকার জীবকোষে গ্লুকোজ জারণের একটি সাধারণ পর্যায়, ঠিক আছে। ঠিক আছে, দরকার তার স্ক্রিনশট তুলে নিও, আমি তাহলে সরিয়ে দিলাম। দেখো তারপর আমরা চলে যাবে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান। এই কোহলের এখানটা ভালো করে পড়ে নেবো, ঠিক আছে, বলে দিচ্ছি একবার। ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান, ঠিক আছে। এর একটি রাসায়নিক বিক্রিয়া। কোহল সন্ধান ব্যবহৃত উৎসেচকের নাম ইস্টের মাধ্যমে ব্যবহৃত করে। আমাদের পরিবেশে শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন। দুধ থেকে দই প্রস্তুতিতে যে শারীরবৃত্তীয় পক্ষে ব্যবহৃত তার নাম লেখো। সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো, ঠিক আছে। এইগুলো চলবে। এবার বোঝা গেছে কী বললাম? তাহলে কোহল আর সন্ধান এই ব্যাপারগুলো একবারে আমরা দেখে নেবো। কোহল আর সন্ধান এইগুলো আমরা একবারে দেখে নেবো, ঠিক আছে। তো ফার্স্টে আসি সন্ধান, মানে সন্ধান বা কোহল যাকে বলতে পারি। সন্ধান কী বলছে? সন্ধানের ইংরাজি হচ্ছে, সন্ধান মানে এখানে ওই সন্ধান নয় যে খুঁজছে, ওরকম না। সন্ধান ইংরাজি সেটা ফাউন্ড হতো, এটা দেখো ফার্মেন্টেশন লেখা আছে, ফার্মেন্টেশন। সন্ধান ইংরাজি কী লেখা আছে? ফার্মেন্টেশন। কী বলছে? যে জৈবিক, এটা দেখো কী বলছে, যে জৈবনিক প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তু বিশেষ উৎসেচকের প্রভাবে জারিত হয়ে শক্তির আংশিক মুক্তি ঘটায় এবং উপজাত পদার্থ হিসেবে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড বা অন্যান্য জৈব যৌগ উৎপন্ন করে, তাকে সন্ধান বলা হয়। বোঝা গেছে? এবার সন্ধান দেখো, সন্ধান প্রথম কী করেছিল? বিজ্ঞানী লুই পাস্তুর সর্বপ্রথম আমরা সবাই লুই পাস্তুর নাম শুনেছি। সর্বপ্রথম সন্ধান প্রক্রিয়ার ব্যাখ্যা করেন। উৎপন্ন পদার্থের ভিত্তিতে সন্ধান প্রক্রিয়াকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়, কোহল সন্ধান আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তাহলে কোহল সন্ধানটা কি? কোহল সন্ধান বলছে অ্যালকোহল, কোহল মানে হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন। কী বলছে? যে সন্ধান প্রক্রিয়া ইস্ট জাতীয় ছত্রাক অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের আংশিক জারণ ঘটিয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি নির্গত করে, তাকে কোহল সন্ধান বলে। তাকে কী বলা হয়? তাকে কোহল সন্ধান বলা হয়। বোঝা গেছে? স্থান কোথায় দেখো, স্থান হচ্ছে খেজুর তাল। দেখো সন্ধান মানে সে গিয়ে, যাকে আমরা বাংলা ভাষায় বলি গিয়ে গেছে, ঠিক আছে। সেটা কি? দেখো খেজুর, তাল প্রভৃতি ফলের রসে ইস্ট ব্যবহার করে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আপেল, আঙুর প্রভৃতি শর্করা সন্ধান ঘটিয়ে যে অ্যালকোহল পাওয়া যায় তা পরিশুদ্ধ করে সুরা বা মদ তৈরি হয়, ঠিক আছে। বোঝা গেছে তো? এই যে সুরা বা মদটা কী, তাহলে যে মদ খায়, ঠিক আছে, ড্রিঙ্ক মানে অনেক কিছুই হয়, ড্রিঙ্ক মানে পানীয়। যে মদ খায়, ঠিক আছে, মদ বলে লোকেরা, মদ যে খায় বলে। তো মদ যে খায় সেটা কি? সেটা হচ্ছে মানে এই রসগুলোকে, এই সুরা বা তালের রসকে কী হয়, পচিয়ে, ঠিক আছে, ওই ওরকম সন্ধান তৈরি করা হয়। এই সন্ধানটা কী হচ্ছে, তার মধ্যে অনেক কিছু মেশানো হয়, ঠিক আছে, বিভিন্ন ফলের রস মেশানো হয়, তারপরে ওটাকে তৈরি করা হয়। সেই জন্য ওটা কী হয়, ওরকম বিচ্ছিরি গন্ধ থাকে, কী হয়, আর হচ্ছে কী বলে, ওই নেশা হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আমি খেয়ে দেখিনি, তোমরা আশা করছি খেয়ে দেখোনি, যে খেয়ে দেখেছে সেই জানে, ঠিক আছে। তো তারপর হলো দেখো রাসায়নিক সমীকরণ। দেখো রাসায়নিক সমীকরণ যদি পরে দেখো, এখান থেকে লিখবি গ্লাইকোলাইসিস থেকে, ঠিক আছে। কীভাবে হচ্ছে দেখো, C6H12O6 এরকমভাবে যাচ্ছে, যে কোথাও হচ্ছে দেখো এইখানে শেষ হচ্ছে ইথাইল অ্যালকোহল, বুঝে গেছে, মানে অ্যালকোহলই তো শেষ হবে, এর সাথে অ্যালকোহলই শেষ হবে, তাই অ্যালকোহল শেষ হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে করো। দেখো এদিকে দেখো C6H12O6, ঠিক আছে, সেখান থেকে উৎসেচক বা জাইমেস দিয়ে 2C2H5OH প্লাস 2CO2 প্লাস 50 কিলোক্যালোরি শক্তি। বোঝা গেছে? এটা কী হয়ে গেল আমাদের? এটা হয়ে গেল কোহল সন্ধান। এবার যদি ল্যাকটিক অ্যাসিড সন্ধান করি, আচ্ছা যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। তো তারপর কোহল সন্ধান হয়ে গেল, এটা তুলে নিতে পারো। এবার আসলে ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়ে গেছে। দেখো ল্যাকটিক অ্যাসিড সন্ধান বা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কী বলছে, যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড ও স্বল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। স্বল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। বোঝা গেছে? মানে ল্যাকটিক অ্যাসিডের ব্যাপারটা এখানে থাকবে। প্রকারভেদ দেখো, একটু পড়ে নিতে পারি প্রকারভেদ কীভাবে দাও, বিভিন্ন প্রকার হতে পারে ল্যাকটিক অ্যাসিড। দেখো এত পড়বে না, হোমোলাইটিক, হেটারোলাইটিক, ঠিক আছে, এত ডিটেলসে কোশ্চেন পড়বে না, শুধু এইটুকু মনে রাখো ল্যাকটিক অ্যাসিড দুভাগে ভাগ করা হয়, মানে ল্যাকটিক অ্যাসিড সন্ধানটাকে দুভাগে ভাগ করা হয়, হোমোল্যাকটিক অ্যাসিড আর হেটারোল্যাকটিক অ্যাসিড সন্ধান। বোঝা গেছে? ল্যাকটিক অ্যাসিড সন্ধানকে দুভাগে ভাগ করা হয়, একটা হোমোল্যাকটিক, একটা হচ্ছে হেটারোল্যাকটিক, ঠিক আছে। আর এবার হচ্ছে
ওই সব একবারে পড়ে নিচ্ছি, কোথায় যে রুটি, কোথায় বলছে দুধ থেকে কীভাবে তৈরি হয়, ইস্টের মাধ্যমে কীভাবে তৈরি হয়, ঠিক আছে, সেগুলো একবারে পড়ে নিচ্ছি আমরা। দেখো মানে এই সন্ধানটা কোথায় কোথায় কাজে লাগে। দেখো প্রথমে পড়ে নিচ্ছি মদ শিল্পে। আর মনে হবে এখানটা এই 1 নম্বরটা ছিল, আমি বলে দিচ্ছি, এখানটা 1 নম্বরটা ছিল রুটি শিল্পে, ঠিক আছে, 1 নম্বরটা ছিল রুটি শিল্পে, ইস্ট, ঠিক আছে। পাউরুটি, তো পাউরুটি দেখেছো তো ফুলে থাকে, ঠিক আছে, পাউরুটি দেখবে ফুলে থাকে, কী করে ফুলে থাকে, ওদের ইস্ট মেশানো হয়, ঠিক আছে। সেরকম দেখো অ্যালকোহল বা মদ শিল্প, দেখো এখানে ইস্ট লেখা আছে, তো পাউরুটিতেও ইস্ট মেশানো হয়, পাউরুটিতেও ইস্ট মেশানো হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে ইস্ট, এটা বলছি অ্যালকোহল মদ শিল্পে ইস্ট ইস্ট ইস্ট, ঠিক আছে। তো পাউরুটিতেও ইস্ট মেশানো হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। পাউরুটি ওই সন্ধানের সাহায্যে, মানে সন্ধান প্রক্রিয়ার সাহায্যে তৈরি করা হয়। তো দেখে নাও কী বলছি, আমি এগুলো একবার পড়ে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে কোন কোন ক্ষেত্রে সন্ধান ব্যবহৃত হয়। ফার্স্টে একবার সবগুলো পড়ে দিই। ফার্স্ট হচ্ছে অ্যালকোহল, দেখতে পাচ্ছ। তারপর দেখো দুধ শিল্পে, ওষুধ শিল্পে, ভিনিগার শিল্পে, চা ও তামাক শিল্পে বিউটিলাইন অ্যালকোহল, পাটের তন্তু নিষ্কাশন, চর্মশিল্পে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন, অ্যামাইনো অ্যাসিড উৎপাদন, উৎসেচক উৎপাদন, ঠিক আছে। এবার কীভাবে দেখো হচ্ছে এগুলো একটু শিখে নিই, এগুলো পড়তে ভালো লাগবে। দেখো প্রথমে হচ্ছে মদ শিল্পে, যে ইস্ট কর্তৃক কোহল সন্ধানের উপর নির্ভর করে সুরা ও অ্যালকোহল উৎপন্ন করা হয়। অ্যালকোহলের কেবল মদ্য শিল্পে ব্যবহৃত হয় না, ওষুধ শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। অ্যালকোহল উৎপাদনে যেসব ইস্ট প্রজাতি ব্যবহৃত হয় তাদের মধ্যে স্যাক্রোমাইসিস সেরোভেসি, ঠিক আছে, স্যাক্রোমাইসিস সেরেভিসি উল্লেখযোগ্য। দুগ্ধ শিল্পে দুগ্ধ সরকার সন্ধান প্রক্রিয়ার জন্য স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিক ব্যবহার করা হয়, ফলে চিজ, মাখন ইত্যাদি উৎপাদন করা যায়। ওষুধ শিল্পে সন্ধান প্রক্রিয়ায় সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপন্ন করা হয়। পেনিসিলিন, স্টেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ওষুধগুলি বিভিন্ন ছত্রাক ও অ্যাক্টিনোমাইসিস এর সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তারপর থেকে ভিনিগার উৎপাদন, গুড়ের মধ্যে ইস্ট মিশিয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এতে অ্যাসিডোব্যাক্টর অ্যাসেটি নামক ব্যাকটেরিয়া দ্বারা জারণ প্রক্রিয়ায় অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার উৎপন্ন হয়। চা বা তামাক শিল্পে, ঠিক আছে, কী বলছে, ব্যাসিলাস মেগাথেরিয়াম নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা ও তামাক গাছের পাতাকে সুগন্ধ ও রুচিকর করা হয়। বিউটিলাইন অ্যালকোহল ও অ্যাসিটন উৎপাদন, কী বলছে, গুড়ে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিয়াম অ্যাসিটোবিউটিলিয়াম, ঠিক আছে, ইংলিশ স্পেলিংটা একটু দেখে নেবে। ব্যাকটেরিয়া দিয়ে সন্ধান ক্রিয়া চালানোর ফলে বিউটিলাইন অ্যালকোহল ও অ্যাসিডন উৎপন্ন হয়। পাটের তন্তু নিষ্কাশনে ক্লস্ট্রিডিয়াম বিউটিকাম নামক ব্যাকটেরিয়ার সন্ধান ক্রিয়ায় পাটের তন্তু নিষ্কাশন করা হয়। চর্মশিল্পে কী বলছে, চামড়া শিল্পে চামড়া থেকে পশুর লোম উঠিয়ে ফেলার জন্য এবং চর্বি ও অন্যান্য কলা আলাদা করার জন্য বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এইসব ব্যাকটেরিয়ার সন্ধানের ফলে চামড়া থেকে রোম, মেদকলা ইত্যাদি অপসারণ ঘটা হয়। অর্থাৎ উদাহরণ কী হবে, ব্যাসিলাস সাবস্টিলিস ল্যাকটিক অ্যাসিড উৎপাদন, ঠিক আছে, আর বলছি না এগুলো, অ্যামাইনো অ্যাসিড উৎপাদন, উৎসেচক উৎপাদন, ঠিক আছে, এসব থাকলেও আর দরকার নেই। আচ্ছা উৎসেচক একটা পড়ে রাখতে পারো। উৎসেচক হচ্ছে, দেখো উৎসেচক বলছে অ্যাসপারজিলাস নিগার, অরেঞ্জি প্রভৃতি ব্যাকটেরিয়ায় অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলোজ ও পেকটিনেজ প্রভৃতি উৎসেচক ব্যবহার করা হয়। এটা মনে রাখবে, উৎসেচকটা মনে রাখবে, ঠিক আছে, উৎসেচকটা একটু ইম্পর্টেন্ট, উৎসেচকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখো। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন দেখো কী আসছে, এখানে পর্যন্ত হলো। আচ্ছা এখানে আমি পরের পাতায় চলে যাচ্ছি, মানে 21 থেকে হবে মোটামুটি, এইখান থেকে 21 থেকে হবে। দেখো দুগ্ধজাত পক্ষের তো হয়ে গেল আমাদের, দুগ্ধজাত পক্ষে সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম হয়ে গেল। এবার হচ্ছে 21, দেখো ক্রেবস চক্র কাকে বলে, এগুলো একবার পড়নি। ক্রেবস চক্র কাকে বলে, এটা স্টার দেওয়া আছে, তারপরে 22 নেই, 23, 24 স্টার দেওয়া, 25টা বেশি স্টার দেওয়া, তাহলে এইগুলো আমরা দেখে নেবো। 26 স্টার দেওয়া নেই, 27 স্টার দেওয়া, 28 স্টার দেওয়া, এগুলো সব স্টার দেওয়া, ঠিক আছে। তো দেখে নাও এখান থেকে আমরা করে নিচ্ছি। তো কী বলছে আমরা দেখেনি প্রথম কোশ্চেনে, ক্রেবস চক্র কাকে বলে, কোষবিজ্ঞানী ক্রেবস, ঠিক আছে, ক্রেবস চক্র পর্যবেক্ষণ করেন। সবার শ্বসনে ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়ায় কোনো অংশে ক্রেবস চক্র সংঘটিত হয়, ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব বস্তু কী এবং সর্বশেষ বস্তুটি কী, ঠিক আছে। তো আমরা এখানে ক্রেবস চক্রটা একবারে দেখব, ক্রেবস চক্র একবারে দেখব, এখানের মধ্যে সবার যা আছে এর মধ্যে আছে, ঠিক আছে। তো দেখো ক্রেবস চক্র জিনিসটা কি, ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল কী বলছে, যে প্রক্রিয়ায়, আমরা এই তীর চিহ্নটা লক্ষ্য রাখা, হ্যাঁ, আমরা এই যে তীর চিহ্ন এইটা লক্ষ্য রাখো, হ্যাঁ, এই তীর চিহ্নটাকে লক্ষ্য রাখো। কী বলছে, যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল সিওএ মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বিভিন্ন জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেল বলা হয়। বোঝা গেছে কী বললো, যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল সিওএ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাক তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে। তো এবার দেখো এইখানে অনেকগুলো কোশ্চেন আছে, এইখানটায় অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটা কী বলছি দেখো, অ্যাসিটাইল সিওএ ক্রেবস চক্রের সূচনা করে, তাহলে ক্রেবস চক্রের সূচনা কে করে, অ্যাসিটাইল সিও, এটা পরীক্ষা পড়বে। একটি 4 কার্বনযুক্ত
অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 6 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড, মানে দেখছো এখানে 4-এর সঙ্গে 6, মানে 4-এর সঙ্গে বিক্রিয়া করে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। বিজ্ঞানী হ্যান্স, তাহলে কেবস চক্র কী করছে? বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এর নাম দিয়ে হয়েছে, এই বিজ্ঞানীর নাম দিয়ে হয়েছে, এই বিজ্ঞানী হ্যান্স ক্রেব 1937 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পদ্ধতিতে বিশেষ বর্ণনা দেন। এই চক্রকে কেবস চক্র বলা হয়। তাহলে কে আবিষ্কার করেছে কেবস চক্র? ঠিক আছে, হ্যান্স ক্রেবস। এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড, দেখো ভালো করে দেখো, এখানটা ইম্পর্টেন্ট। এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড বলে এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে, মনে থাকবে, CAC সাইট্রিক। মানে এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ কি? সাইট্রিক অ্যাসিড, সেই জন্য এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আবার সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিলিক গ্রুপ -COOH থাকে বলে একে টাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে বা TAC চক্র বলা হয়, ঠিক আছে, বা TAC চক্র বা TCA চক্র, ঠিক আছে, মনে থাকবে। তা TCAটা কি? বা TCA বা টাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA, বোঝা গেছে? এই যে এটা ভালো করে দেখো, টাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, তো অনেক মনে হতে পারে যে TAC হবে, তো না, TAC হবে না, এখানে ট্রাই কার্বক্সিল, এই যে কার্বন দিয়েছে তো, কার্বের এই যে কার্বনের জন্য C লেখা আছে, ওই যে সেই জন্য T আর C একসঙ্গে যুক্ত করে নিয়েছে, তাই T আর C আর তারপরে অ্যাসিড, সেটাকে একবার ধরছে, তো টাই কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সাইকেল, বোঝা গেছে? তাহলে TCA চক্রটা কথা হলো, দেখতে পাচ্ছ? এখানে কোশ্চেন দেখো, কোশ্চেন দেখলে বুঝতে হবে। এই দেখো TCA চক্র, এখানে অনেক প্রশ্ন দিয়েছে, TCA চক্র এখানে অনেক প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলি সবই এখানে উত্তর করে দিলাম। কি? এই যে TCA, ঠিক আছে, মানে যেগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলো এখানে করবো। তাহলে কী হলো? TCA চক্র কী হলো? এই চক্রের প্রথম উৎপাদিত যৌগের নাম কি? সাইট্রিক অ্যাসিড বলে সাইট্রিক চক্র বলা হয়। আর সাইট্রিক অ্যাসিডের 3টি গ্রুপ কার্বক্সিলিক যুক্ত থাকে বলে টাই কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত বলা হয়। তাহলে কটা যুক্ত থাকে? 3টি যুক্ত থাকে। কি যুক্ত থাকে? COOH যুক্ত থাকে। সেই জন্য TCA ক্রেবস চক্রে বিভিন্ন, আর কোথায় ঘটে দেখো, মাইক্রোকন্ড্রিয়ায় ঘটে, মনে থাকবে, কোথায় ঘটছে? মাইক্রোকন্ড্রিয়ায় ঘটছে। কোথায় ঘটছে? মাইক্রোকন্ড্রিয়ায় ঘটছে, বুঝে গেছে? আর কেবস চক্রটা এখানে ভালো করে বুঝে নাও। তাহলে এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে তোমার ভালো করে স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে, যার বই আছে, না বই না আছে, তো এইটা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা লিখে নিতে পারো, ঠিক আছে। তো এবার কেবস চক্রটাকে আমরা ভালো করে দেখে নেবো, মানে এখানটা আমরা ডিটেলস একটু, মানে একবারে ছক করে পড়ে নেবো কেবস চক্র, ঠিক আছে। দেখো প্রথম এগুলো আমরা সবগুলোই পড়বো। কী আছে? এটি কোষ, এটা দেখো, এটি কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, বললাম। এটি চক্রাকার পথ, সাইক্লিক পাথ হয়ে একটি শ্বসনের দ্বিতীয় পর্যায়ে, যেখানে সক্রিয় অ্যাসিটাইল গ্রুপ সম্পূর্ণভাবে জারিত হয়। এটি কেবল সবার সাথেই ঘটে। এক্ষেত্রে পাইরুভেট ভেঙে H2 ও CO2 উৎপন্ন করে। এক্ষেত্রে এটিপি ব্যয় হয় না। ক্রেবস চক্রে দুটি অ্যাসিটাইল কী বলে, দুটি অ্যাসিটাইল রেসিডিউ থেকে 2 ATP বা GTP অণু নির্গত হয়। প্রকৃত শক্তি অর্জন 24 অণু ATPর সমান। CO2 উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় প্রান্তীয় জারক বস্তুরূপে O2 প্রয়োজন, বোঝা গেছে? তাহলে এইটা পুরোটা কেবস চক্রটা এখান থেকে যদি পুরোটাকে পড়ে নিতে পারো, মানে এটা ওভারঅল, ঠিক আছে, এটা খুব ডিটেলসে লেখা নেই, জাস্ট ওভারঅল লেখা আছে। এবার কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, এই থেকে 2 ATP অণু বা GTP অণু, মানে এখান থেকে কী দেখো, কী হয়, কোনটা ভাঙে, এটা ভাঙে, মানে এইটা ভাঙে, এইটা উৎপন্ন হয়। কটা হয় দেখো, 2 ATP অণু, মনে থাকবে। তারপর কত শক্তির প্রয়োজন? 24 ATP শক্তি সমান, ঠিক আছে, এইগুলো মনে রাখবে, ঠিক আছে। আর লাস্টে কী জারিত হয়? O2 জারিত হয়, বোঝা গেছে? তো এবার আমার লাস্টের কোশ্চেনটা মনে হচ্ছে এখানটা, এই পাতায় লাস্ট কোশ্চেন। দেখো এখানে হচ্ছে লাস্ট হচ্ছে দেখো একটা দুটো কোশ্চেন আছে যেগুলো খুবই শর্ট কোশ্চেন, সেগুলো আমি বলিনি, একটা দুটো, কারণ সেগুলো এইভাবে বই থেকে দেখানো সম্ভব নয়, ঠিক আছে। তো সেগুলো আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। তো আগে আমি বড় কোশ্চেনগুলো করে দিচ্ছি। এখানে বলছি ইলেকট্রন সংবহনতন্ত্র বা ETS কোথায় সংগঠিত হয়, এর জন্য কোন পদার্থ ইলেকট্রন গ্রাহক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ভালো করে দেখো, 3টে স্টার দেওয়া আছে, একবার পরীক্ষা পড়েছি, এবং দেখো এইবারে লেখা আছে সংসদ মক টেস্ট, মানে এইটা কিন্তু এইবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলে দিয়েছে বোর্ড থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকার যেখান থেকে কোশ্চেন সেট হয় সেখান থেকে বলে দিয়েছে সংসদ মক টেস্ট সেট, মানে এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাটা আসতে পারে। এই যে ইলেকট্রন সংবহনতন্ত্র আর ইলেকট্রন গ্রাহক হিসেবে কাজ করে এই কোশ্চেনটা, মানে এই টাইপটা, ঠিক আছে, এইটাই পড়বে বলেনি, মানে এইখানটা ভালো করে পড়তে হবে। তো ইলেকট্রন সংবহনতন্ত্র ওখানটা পড়বো আমরা। দেখো এই যে ইলেকট্রন সংবহনতন্ত্র বা ইলেকট্রন পরিবহনতন্ত্র, দেখতে পাচ্ছ তো লেখা আছে ইলেকট্রন পরিবহনতন্ত্র, কী লেখা আছে তাহলে পড়ো। কী বলছে? গ্লাইকোলিসিস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর ETS, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে যে জারণমূলক ক্রিয়াগুলি সম্পন্ন হয় তাতে আণবিক O2 লাগে না। NAD ও FAD জারক গ্রুপে কাজ করে বিভিন্ন অন্তর্বর্তী যৌগগুলিকে বিজারিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরা বিজারিত হয়ে NADH2 ও FADH2 গঠন করে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে NAD ও FDA জারক গ্রুপে কাজ করে এবং কী হয়, বিক্রিয়া শেষে নিজেরা NADH2 FADH2 গঠন করে, বোঝা গেছে? আর সংজ্ঞাটা তাকে ভালো করে পড়ো। এটা তো বোঝার জন্য বললাম, সংজ্ঞাটা তোমাকে এটা লিখতে হবে, যদি পরীক্ষাটা পড়ে এটা লিখবে। দেখো আমি ছোটো করে দিচ্ছি একটুখানি, দেখো আশা করি দেখতে পাচ্ছ সংজ্ঞাটা, আমি দেখিয়ে দিচ্ছি। কী লেখা আছে? বলছি সবার শোষণের শেষ পর্যায়ে, এই যে লাস্ট লাইনটা, ঠিক আছে, লাস্ট লাইনে আগের লাইনটা, এখানে 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 এখানে
ঠিক আছে, কী বলছে, সবাত শোষণের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার দেখো আমি পড়ছি, সবাত শোষণের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি যে প্রক্রিয়ায় বিজারিত এনএডি ও এফএডিকে জারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে জল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এটিপি সংশ্লেষ করে তাকে ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখান পর্যন্ত আমাদের রইল কোশ্চেন। ঠিক আছে, এখান পর্যন্ত মোটামুটি আমি বলে দিলাম 2 নম্বরের কোশ্চেনগুলো। দেখো এখানে 37টা কোশ্চেন, 37টা আমি বলিনি, 37টা সবগুলো করিনি, কারণ সবগুলো আমার দরকার নেই। এই যে 37টা এখানে কোশ্চেন আছে, সবগুলো আমি করিনি, কারণ সবগুলো আমার দরকার নেই, অনেকগুলো স্টার দেওয়া নেই, ওগুলো এমনি এসছে, ওগুলো পরীক্ষায় পড়বে না। আমরা সেগুলোই পড়বো, আমার যেগুলো পরীক্ষায় পড়বে। ঠিক আছে, তো এখান পর্যন্ত রইলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আরও 2-1টা আলোচনা করে দেবো। আর তোমাদের কোন চ্যাপ্টারটা এবার আগে দরকার তো আমাকে মেসেজ করে জানাতে পারো, এই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই মানে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, তাহলে আমি সেখান থেকে মোটিভেশন পাবো। ঠিক আছে, তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারবো, ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার ভিডিওটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই রইলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।